This video contains harmful or violent or suicidal content. We don't promote such activities. All content provided by this channel is meant for an educational purpose only. সরকারের এ রাজ্যের শাসক দলের জোড়া অস্বস্তি নিয়ে কথা বলবো। প্রথম অস্বস্তি নাম এসএসসি মেনে নিয়েছে, ইন্টারভিউই হয়নি, 58 জনকে এমনি নিয়োগপত্র দেওয়া হয়ে গিয়েছে, তাদের চাকরি হয়ে গেছে। আদালতের সামনে মেনে নিয়েছে। নিঃসন্দেহে সেটা রাজ্যের শাসক দলের জন্য, সরকারের জন্য মুখ পোড়ার মতো অবস্থা। যখন দুর্নীতি ইস্যুতে সোচ্চার হচ্ছে বিরোধীরা, ঠিক সেই সময় নবম দশমে যে নিয়োগ হয়েছে তার মধ্যে বেশ কয়েকজনের কোনো ইন্টারভিউ হয়নি। ওই মাঝে কি অন্য কোনো পথ, ব্যাঁকা পথ, টাকা পয়সা দিয়ে যে পথ খোলে সেই পথ দিয়েই তারা শিক্ষক হয়ে গিয়েছেন? এই প্রশ্ন তো অবশ্যই আসে। আরও একটি অস্বস্তির নাম ভাঙড়। দেখুন, ভাঙড় যে অস্বস্তির নাম সেটা 2021-এই আইএসএফ সেখানে জেতার পর প্রমাণিত হয়েছিল। শাসকের কাছে একটা কাঁটা হয়ে থেকেছিল আইএসএফের ভাঙড়। কিন্তু সেই ভাঙড়ের লাগাতার অশান্তি সেখানে থামানো যায় না। ভাঙড়কে নিয়ে আসা হলো কলকাতা পুলিশের আওতায়। মুখ্যমন্ত্রী নিজে আনলেন যাতে কন্ট্রোল করা যায়, আরও ভালোভাবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা যায়। লাভ হলো কিছু? আজকের ভাঙড়ের, আজ সকালের ভাঙড়ের কয়েকটা ছবিও দেখাবো। গত কয়েকদিন ধরে ভাঙড়ে অশান্তি চলছে, আজ সকালের ছবিটা দেখুন। ভাঙড়ে অশান্তি লেগেই আছে, ভাঙড়েই আছে। মাঝে মাঝে তাজা নেতারা জেগে উঠছেন আর তারপর ভাঙড় তার নিজের ছবি আবার সামনে আনছে। ভাঙড়ে 11 তারিখে ছবি দেখাচ্ছি, 13 তারিখে ছবি দেখাচ্ছি আর আজকের ছবি দেখাচ্ছি। ভাঙড় কিছুতেই শান্ত হচ্ছে না, সে কলকাতা পুলিশ দেখুক আর যাই দেখুক। মাঝে মাঝে হোস করে উঠছেন শওকত মোল্লারা। আমি এসএসসি নিয়ে এক্ষুনি কথা বলছিলাম, এসএসসি নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন আর ভাঙড় নিয়ে শওকত মোল্লা কি বলছেন শোনাবো আপনাদের। তথ্য দিতে ওরা বাধ্য হয়েছেন আদালতে মামলা চলাকালীন, সেই জন্যই তো আদালত থেকে সমস্ত নিয়োগ বাতিল করে দিয়েছে। তার বিরুদ্ধে এখন এসএসসি ঘুরপথে যাদের চাকরি গেছে তাদের হয়ে লড়াই করছেন পর্দার আড়াল থেকে। লোকসভা নির্বাচনে যে সমস্ত অঞ্চল ভালো রেজাল্ট না করতে পারবে সেই অঞ্চলের সভাপতি, প্রধান, উপপ্রধান এবং কর্মাধ্যক্ষ আর 2-4টা বুথে যদি খারাপ রেজাল্ট হয় সেই বুথ সভাপতি, অঞ্চল সভাপতি, প্রধানদের লোকসভার পরে সরিয়ে দেওয়া হবে। এই প্রত্যেকটা পঞ্চায়েতে 3 জন করে পলিটিক্যাল লিডার যুক্ত হবে। তারা টোটাল পঞ্চায়েতটাকে অবজারভেশন করবে, কোথাও কোনো দুর্নীতি, কোনো খারাপ কাজ হচ্ছে কিনা। যদি তদন্তে উঠে আসে কোনো দুর্নীতি, 24 ঘন্টার মধ্যে সেই নেতাকে, সেই পঞ্চায়েত প্রধানকে পার্টি থেকে তাড়িয়ে দেওয়ার সমস্ত ব্যবস্থা করা হবে। শওকত মোল্লার হুঁশিয়ারি শুনলেন, তিনি কি বললেন? যেভাবে হোক, মেরে ধরে যেভাবে হোক ভালো রেজাল্ট করতে হবে, জিততে হবে, এটাই বললেন কি? আর এরপর কোন পুলিশের ঘাড়ে কটা মাথা? কারণ শওকত মোল্লারাই তো, আনারুল রাই তো পুলিশ নিয়ন্ত্রণ করেন বলে অভিযোগ। আমার সঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা রয়েছেন অরিন্দম আচার্য। অরিন্দম বাবু, দেখুন, আমি আপনাকে বলি যে আমরা না যখন চাকরি করেছি 2000 সাল থেকে, তার আগে থেকে ভাঙড়ই ছিল। ভাঙড়ের এভাবে ক্লাসিফিকেশন ছিল না। এখন ভাঙড় ডিভিশনটা হচ্ছে 7টা থেকে 8টা পুলিশ স্টেশন, হাতিশালা থেকে শুরু করে ভাঙড়, পোলেরহাট থেকে শুরু করে সমস্ত। আপনি আমাকে বলুন তো, যারা এখানে গেস্ট আছে, আমি একটা প্রশ্ন আপনাদের কাছে করতে চাই যে আমরা এখন পর্যন্ত চাকরিতে কোনোদিনও দেখিনি ইলেকশনের আগে অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ভিজিট করে। আচ্ছা, মিস্টার সিদ্ধিনাথ গুপ্তা, আমি চাকরি করেছি শিলিগুড়িতে, জলপাইগুড়িতে, উনি কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনকে নির্মূল করে এসেছিলেন। উনি সেখানে ভিজিট করার পরে বলতে পারেন যে আজকে ইলেকশন 2021-23 কেন আজকে 7 জনের মৃত্যু হয়েছিল? হোয়াই? এবং এই 7 জনের মধ্যে সবচেয়ে দুঃখজনক সবই হচ্ছে সংখ্যালঘু। আজকে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, শুধু থানা বাড়ালে তো হবে না, পরিবেশ বিষাক্ত হয়ে গেছে। ম্যাডাম, আপনি এসি ঘরে থাকতেই পারেন, কিন্তু আপনি এসি ঘর থেকে বেরোলে তো সেই পরিবেশটাই তো দূষণ হয়ে গেছে। অতএব এইটা নির্মূল করার দায়িত্ব কাদের? আজকে আপনি বলুন যে 7 জন মারা গেল, যেভাবে 7টা মারা, তার ইনভেস্টিগেশনে কি হয়েছে? আজকে যে বলছে যে কথাটা, তদন্ত যদি ঠিক না হয়, আজকে প্রকৃত দোষীকে যদি অ্যারেস্ট না করি, আমি যদি মানুষের মধ্যে নিরাপত্তাটা না দিতে পারি, তাহলে এই থানা পুলিশ স্টেশন করা কি মানে আছে? দুর্বৃত্তরা যাতে আবর্জনা বিস্তার না করতে পারে, তার জন্যই তো পুলিশ স্টেশন, তার জন্যই তো পুলিশ, তার জন্যই তো এত অ্যাডুকেট পুলিশ প্রোটেকশন।
কিন্তু আজকে যেভাবে নির্মম ভাবে আজকে ওখানে যা ঘটনা একের পর ঘটছে, তাহলে এক কাজ করুক না, আজকে বিধানসভাতে একটা আলোচনা করে আনা হোক যে একমাত্র একটা পার্টি ছাড়া সব নির্মূল হয়ে যাবে, তারা কোনো মৌলিক অধিকার পাবে না, তাহলে হয়ে যায়। দিনের পর দিন মানুষের মৌলিক অধিকার প্র্যাকটিক্যালি সেরকম হিস্টোরি। অনিন্দদা আসবো। অনিন্দদা, দেখুন, শওকত মোল্লা ওখানকার অবজারভার হিসেবে আছেন। আজকে একটা যে বুথ কর্মীদের মিটিংয়ে উনি কি বলছেন, আমি দেখতে চাই ওখানে যেন কোনো দুর্নীতি না হয়, কোনো খারাপ কাজ না হয়, আপনি আবার চালান। সেটা কি বুথ কর্মীদের বলা খুব অন্যায় হয়েছে? নিশ্চয়ই উনি তো পলিটিক্যাল কথাই বলবেন যে আমরা যেন ওখান থেকে জিততে পারি, নিশ্চয়ই উনি সেটা বলবেন। এবং তার সঙ্গে উনি বলছেন যেন কেউ কোনো দুর্নীতিগ্রস্ত না হয়ে পড়ে এবং খারাপ কাজ না করে। মুশকিলটা কি হচ্ছে বলছেন শওকত মোল্লা? কোন শওকত মোল্লা যাকে মুখ্যমন্ত্রী নিজে বলেন তুই তো বোমাবাজি? তোর আবার আমি আবার আপনাকে বলি, শওকত মোল্লা ওখানে অবজারভার হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে। তো অবজারভারও তেমন যাকে মুখ্যমন্ত্রী নিজে জানেন যে বোমা বাঁধে, নাকি উনি বলবেন আইএসএফ যেমন ঝামেলা করছে, আইএসএফ তোমরা ঝামেলা করো? আরে বেছে বেছে তৃণমূল অবজারভারও তো সেরকম নিয়োগ করে যারা বোমা বাঁধায় দক্ষ, তাই নয়? দেখুন, তাহলে মুখ্যমন্ত্রী দেওয়ার সার্টিফিকেট মনে হয় যে উনি ক্রিমিনাল, তাহলে আপনি ওনার নামে কমপ্লেন করুন। আমি কেন মনে করছেন? আজকে উনি একটা বিধায়ক, উনাকে ভাঙড়ের অবজারভার হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে। তা উনি কর্মীদের সঙ্গে গিয়ে কথা বলছেন, তাতে অসুবিধাটা কোথায়? উনি তো একবারও কোনো মানে আনপার্লামেন্টারি কোনো কথা বলেন উদ্বুদ্ধ করছেন, এটাই তো ওনার কাজ। সেটা করবেন না? বলতে পারি ওনাকে 3 কোটিবার, ওনাকে অনিন্দদাকে 3 কোটিবার এই যদি প্রশ্নটা করা হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল শওকত মোল্লা বোম বাঁধে, তাহলে কেন করা হবে না? অনিন্দদার কানের এপার দিয়ে ঢুকে ওপার দিয়ে বেরিয়ে যাবে, তো মুখ দিয়ে উত্তরটা বেরোবে না, কারণ ওনার কাছে এটা কোনো উত্তর নেই। এটা এবং ওনাকে দোষ দিই না, শওকত মোল্লার কাছেও এর কোনো উত্তর নেই, মমতা ব্যানার্জির কাছেও এর কোনো উত্তর নেই। ইনি তো বাচ্চা ছেলের কাছে কোত্থেকে থাকবে? দেখো পিউ, একটা কথা বলি, এখানে উনি যেটা বললেন যে আমাদের পুলিশ অফিসার, উনি যেটা বললেন যে বিধানসভায়, উনি এটা আক্ষেপ থেকেই বললেন যে বিধানসভায় আইন করে দেওয়া হোক যে রাজ্যে খালি একটা দল থাকবে, বাকি সব দল থাকবে না, তবে যদি পলিটিক্যাল ভায়োলেন্স বন্ধ হয়। দুঃখের কথা হচ্ছে যে এই যদি আইন করে দেওয়া হয় তাহলেও আমাদের রাজ্যে পলিটিক্যাল ভায়োলেন্স বন্ধ হবে না। তার কারণটা হচ্ছে এলাকা দখল করে কে কত টাকা বেশি কামাতে পারে, এই ইস্যুতে আমাদের রাজ্যে তৃণমূল যত তৃণমূলকে খুন করে অত আর কোনো দলের লোক খুন হয় না। আমরা গত পঞ্চায়েতেও দেখেছি, 2018 পঞ্চায়েতেও আমরা দেখেছি। এখানে পঞ্চায়েত ভোট এবছর এখানে শুরু হয়েছিল চাপড়াতে, তৃণমূলের হয়ে কে প্রার্থী হবে সেটা ঠিক করার বৈঠকে গুলি করে তৃণমূলকে খুন করা দিয়ে। সুতরাং এইটা যে পশ্চিমবাংলার রিয়েলিটি। এবং শওকত মোল্লা এখন যে কথাগুলো বলেন দেখে নেব, যে হেরে একটা আমি অন্যদের সাথে একমত। উনি বলেছেন দুর্নীতি বন্ধ হোক, দুর্নীতি যদি কেউ করে তাকে সরিয়ে দেবো, সেক্ষেত্রে ওনাকে সবার আগে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে সরিয়ে শুরু করতে হবে। তার থেকে বড় কথা হচ্ছে উনি যে দাঁড়িয়ে বলছেন না যে বুথে খারাপ রেজাল্ট হবে দেখে নেবো, পরের বার বদলে দেবো, এই করে দেবো। আমার খুব নস্টালজিক লাগছে, মনে পড়ে যাচ্ছে 2019-এর লোকসভা ভোটের আগে একই কথা বীরভূমে একজনকে বলতে শুনেছিলাম, এবছর সে তিহার জেলে বসে ভোট দেখবে। আমার চিন্তা হচ্ছে শওকত মোল্লা এসব কথা বলার পরে শওকত মোল্লার ওই পরিণত হয়। কারণ এইটা ঘটনা পিউ, খুনের রাজনীতি কেউ কোনোদিন করে না যদি না তার এলাকা দখল করে কোটি কোটি টাকা ইনকাম করার শখ থাকে। তা না হলে এই খুনোখুনি দেখতাম না, ভাঙড়ে দেখতাম না, ক্যানিংয়ে দেখতাম না, গোটা বাংলার কোথাও দেখতাম না। দেখুন, পরিষ্কার কথা হচ্ছে এই যে এখানে বললো না যে দুর্নীতি করলে মানবো না, দল থেকে তাড়িয়ে দেবো, এই কথা তো পার্থ চট্টোপাধ্যায়কে আমরা সব থেকে বেশি বলতে দেখেছি। বলেছিলেন যে কুণাল ঘোষ দুর্নীতিগ্রস্ত, তাড়িয়ে দিলাম, বের করে দিলাম। বেহালা জুড়ে প্রচার করতেন যে আমি থাকতে বেহালা একটা চুলের দুর্নীতি আমি সহ্য করবো না। যে কি হলো, শৃঙ্খলা রক্ষা কমিটির আবার চেয়ারম্যানও ছিলেন। তো তাহলে আমরা যে এদেরকে একটা ভদ্রলোকের কথা বলে আমরা এটাকে গ্রহণ করব তৃণমূলের থেকে, আমরা তো পারছি না। এই যে যেভাবে যে ভোট করাতে হবে, জেতাতে হবে, এই তো হাত চালাও, তাড়াতাড়ি ভোট গুটিয়ে ফেলো, 12টার মধ্যে যেন ভোট শেষ হয়ে যায়। সংবাদ মাধ্যম রয়েছে, মিডিয়া রয়েছে, তার মধ্যে অনুব্রত মণ্ডল ফোন করে করে বলছে, সেইটাকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এটাই অনুব্রত মডেল হবে, লক্ষ লক্ষ কেষ্ট তৈরি করতে হবে। অর্থাৎ লুঠের মডেলটাকেই বলা হচ্ছে তৃণমূলের মডেল ছিল, লুঠের মডেলটাকেই বলা হচ্ছে। উনি কিন্তু বলেননি এই যে আপনাদের দিলীপ ঘোষ বা এরা কি বলেছে, জিজ্ঞেস করা ছিল, এটা বলুন না। মমতা ব্যানার্জি বলেছিলেন যে প্রতিটা ঘরে প্রতিটা জায়গায় শীতলকুচি হবে বলেছিলেন তো। তারা বলতেন আচ্ছা দুর্নীতি হয়েছে, প্রমাণ কোথায়? এই অনিন্দদাই বলতেন প্রমাণ কোথায়, চার্জশিট কোথায়? এবার সিবিআই চার্জশিটও প্রমাণ করে, চার্জশিটও সাবমিট করে দিয়েছে। আর এসএসসি নিজে বলছে যে 58 জন ইন্টারভিউ দেয়নি, রিটেন দেয়নি, তাও তারা চাকরিতে চলে এলো। বলুন না এর পেছনে কার অনুপ্রেরণা
ওরা কাজ করছে। আজকে তো ভোটে, আজকে তো কোর্টে এই কেসটা চলছে, আজ বিচারপতি দেখছেন, আজকে চলছে, এখনো চলছে। কিন্তু তাহলে চুরিটা করেছেন মানছেন তো? পার্থ চুরি করেছে মানছেন তো? মানিক চুরি করেছে মানছেন তো? রায় দেবে সেটা তো মমতা ব্যানার্জির ক্যাবিনেট দুর্নীতি করেছে মানছেন তো? কোর্টে যায়, কোর্টে মামলা হয়। একটা কথা বলবো, কোর্টে আমি মনে করো অঙ্গন এক এক সেকেন্ড, আমি দাঁড়িয়ে বলছি যে হ্যাঁ আমি চুরি করেছি, ধরো আমি দাঁড়িয়ে বলছি, পাশ থেকে অন্য সিনারায় করতে গেছে বলছে না না তুমি বললে কি করে হবে, বিচারপতি কি বলেছেন যে তুমি চুরি করেছো? আমি বলছি দাদা চুরিটা আমি করেছি, দাঁড়ান কথা মাঝখানে আপনার মাঝখানে বলিনি, আমি বলছি দাদা চুরিটা আমি করেছি, আমি জানি, আমি পকেটে হাত ঢুকিয়ে টাকাটা তুলে নিয়েছি। বলে না তুমি জানলে কি করে হবে, বিচারপতি তো জানে না যে তুমি এখনো চুরি করেছো। আরে পর্ষদ নিজে গিয়ে বলে এসেছে, এসএসসি নিজে গিয়ে বলে এসেছে 58 জনের বিনা ইন্টারভিউতে চাকরি, হয়তো বাজে কথা বলেছে, হয়তো ওদের ইন্টারভিউ হয়েছে, এসএসসির অফিসে হয়নি, তৃণমূলের পার্টি অফিসে ইন্টারভিউ হয়েছে, জিজ্ঞেস কর একটাই প্রশ্ন ছিল ইন্টারভিউতে কত টাকা দিতে পারবে, ওরা বলে দাদা এত লাখ দিতে পারবো। ঠিক আছে টাকা জমা দাও, এমপ্লয়মেন্ট লেটার নিয়ে চলে যাও, হয়তো ইন্টারভিউ হয়েছে। এসএসসি এবং এখন দেখছেন তৃণমূল কংগ্রেসের এই যে এত আপত্তি, আদালতে মামলা হয়েছে, আমি জাস্ট কথাটা শেষ করছি, আদালতে মামলা হয়েছে, আদালতে মামলা কেন করেছে বিকাশ ভট্টাচার্যের জুনিয়ররা কেন এত টাকা নিয়েছে, তৃণমূলের মামলা দেখলে কেন এত গায়ে জ্বালা ধরে, যাদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছিল এখন তাদের সেই বেআইনি পথে চাকরি বেচাটা আদালতে প্রমাণ হয়ে যাচ্ছে, এই কারণে মামলার উপর এত রাখতো। বলছি বিচারপতির কথা এখন তৃণমূল কংগ্রেস এত চলছে, বিচারপতিদের আপনার যদি কোনো কোর্টের রায় যদি পছন্দ না হয় তাহলে আপনি যাবেন, বিচারপতির বিরুদ্ধে রায় নিয়ে নয়, রায় নিয়ে নয়, রায়ের বিরুদ্ধে নয়, বিচারপতির বিরুদ্ধে না। আবার একটা কথা বলি যে খেয়াল করে দেখবে 2011 ক্ষমতায় আসার পরে মমতা ব্যানার্জি পলিটিক্যালি যে একটা ফ্রিঞ্জ এলিমেন্ট, যেটা উনি বলে দামাল ছেলে, আমার দামাল ছেলে চাই, আমার ভালো ছেলে চাই না, উনি বারবার বলেছেন, সেই ফ্রিঞ্জ এলিমেন্টগুলোকে কিন্তু মোটিভেট করে কাল্টিভেট করেছে পলিটিক্সে। তোমাকে আমি বলি যে দক্ষিণ 24 পরগনা জেলার জেলা পুলিশকে তিনি 3 ভাগ করলেন, বারুইপুর, ডায়মন্ড হারবার আর সুন্দরবন। আমরা দেখলাম তারপরেও সেখানে কি হলো, বক্তই 2 সাইফুদ্দিন লস্কর খুন হলেন, তার দলে কে ছিলেন, পুলিশ থানার তিনি ছিলেন ডাক মাস্টার। এই যে আজকে শওকত মোল্লা ডাক মাস্টার, অর্থাৎ প্যারালাল ইকোনমিতে গ্রামগঞ্জে এই ডাক মাস্টারদের কি ভূমিকা তোমার আমার জানা নেই। শওকত কোথাও শাহজাহান, এবং আসলে মেইনস্ট্রিম পলিটিক্সে উনি অ্যাক্টিভ করেছেন, তাই বলছি। এই রাজ্যে 11 সালের পর থেকে আমরা দেখলাম রাজ্যের বিভিন্ন জায়গায় কোথাও জাহাঙ্গীর, কানিং ভাঙড়ের শওকত মোল্লা, সন্দেশখালী শাহজাহান, এরা রাজ্যে ভোট মেশিনারি, ভোট লুটের মেশিনারিতে কাজ করছে। ফলত এই কমিশনের এই শাহজাহান, এক মিনিট, শাহজাহান, বাবু মাস্টার, শওকত, মজিদ মাস্টার, এদের ছাড়া কোনো পার্টি চলতে পারে না। প্রশ্নটা তা নয়, প্রশ্নটা হচ্ছে প্রত্যেকটা দলেরই শাহজাহানরা রত্ন, কিন্তু সেই শাহজাহানরা যদি প্রশাসনের দ্বন্দ্বমুণ্ডের কর্তা হয়ে দাঁড়ায় তখন সমস্যাটা তৈরি হয়। মানে একটা সময় শাহজাহানদের কাজে লাগানো হয়, তারপরে শাহজাহানরা নিয়ন্ত্রণ করে টু সাম এক্সটেন্ট, খুব সংক্ষেপে তারা কন্ট্রোল করে। নালে তুমি খেয়াল করো, একের পর এক পুলিশ কমিশনারেট মুখ্যমন্ত্রী ভাগ করছেন, অথচ জেলা পুলিশ ভাঙনের পরে অবস্থা দিনকে দিন অবনতি হচ্ছে। অরিন্দম বাবু খুব সংক্ষেপে। না আমি তো আপনাদের আগেও বলে দিচ্ছি যে আগে আমরা ভাঙড়ে যখন গিয়েছিলাম তখন এই সমস্ত ছিল না ম্যাডাম। ডে বাই ডে সিচুয়েশন ইজ এক্সপ্লোসিভ বাউন্টিং হাই, একদম লিডিং টু দিস। আজকে মানুষের মৃত্যুটা ঠেকাতে পারবে না। আপনি বলছেন ভাঙড়ে এই অবস্থা এলো 10 বছর আগে। হ্যাঁ, বিগত ইলেকশনে 56 জন মানুষের মৃত্যু হয়েছে, চিৎকার করছে এখনো। আমি বলতে চাচ্ছি এই কথাটাই যে থানা বাড়াচ্ছে, ঠিক আছে মাননীয় মুখ্যমন্ত্রী, আমি আপনার একটা শেষ করি একটি কথা বলে, যে আমাদের রাষ্ট্রপতি যখন এখানে এসেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন অন্তপক্ষে দেশে মৌলিক অধিকারটা যা থাকে সেটা দেখুন। প্রধানমন্ত্রীকে সেদিন বলে এসছেন ঠিকই যে নিরপেক্ষ তদন্ত যাতে হয় সেটা আপনি দয়া করে দেখুন। আচ্ছা আপনি আমাকে বলুন তো, একের পর এক হাইকোর্ট যে রিমান্ডগুলো পাস করছে, একের পর এক উত্তর দিনাজপুরের ইসলামপুরের যে 2 জন খুন হয়ে গেল, অথচ সেখানে ইনভেস্টিগেশনে বলছে সিসিটিভি নেই, ওখানে 161 করেনি। আজকে দেখুন কি পরিস্থিতি হাইকোর্ট রায় দিয়েছে। না বটেই তো, এখন হেভার, কিন্তু ভাঙড়ের অশান্তির ইতিহাস শুধু 10 বছরের, সেটাও বোধহয় মেনে নেওয়া কষ্টকর, সেটা নয়। আমরা যেটাকে নিয়ে আলোচনা করছি না, রাজনীতি যাকে প্রশ্রয় দেয়, সেই যে জিনিসটাকে প্রশ্রয় দেয় বা বাড়িয়ে তোলে, যেমন শাহজাহান, শওকত, তারাই আবার ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে যায় না তো, সামলানো মুশকিল হয়ে যায় না তো।